ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি দিচ্ছেন মুসল্লিরা। দিনাজপুর বড় গৌরী শহীদ ঈদগাহ মাঠ, আমরা সবাই একসঙ্গে একত্র হয়ে নামাজ কালাম পড়ি। প্রচুর মুসল্লি হয়, লক্ষ লক্ষ মুসল্লি হয়, তাদের কাতারে কাতার মিলিয়ে নামাজ পড়া, আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে আছি আমি স্নিগ্ধ পুরবী। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য, ত্যাগ ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। ঈদগাহ মসজিদ ময়দানে নামাজে অংশ নেন মুসল্লিরা। নামাজ শেষে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি দিচ্ছেন তারা। কিশোরগঞ্জের শোলাকিয়া ময়দানে এবারে 199তম ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল 9টায় শুরু হয় নামাজ। বৈরী আবহাওয়া উপেক্ষা করে অংশ নেন মুসল্লিরা। ইমামতি করেন মাওলানা খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। মসজিদে মুসল্লিদের আসা যাওয়ার জন্য দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়। দিনাজপুরে গৌড়ের শহীদে নামাজ পড়েছেন মুসল্লিরা। সকাল 8:30টায় অনুষ্ঠিত হয় প্রধান জামাত। নামাজ পড়ান মাওলানা মতিউর রহমান। ঈদ জামাত ঘিরে 3 স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেয় প্রশাসন। নামাজ শেষে মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। সকাল 7টায় খুলনার টাউন জামে মসজিদে হয় প্রধান জামাত। ভোর থেকে আশেপাশের এলাকা থেকে মুসল্লিরা পরিবার পরিজন নিয়ে একসঙ্গে নামাজে অংশ নেন। নামাজ শেষে বিশেষ দোয়ায় দেশ, জাতি এবং মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধির কামনা করা হয়। তো আমরা পশু হয়তো কোরবানি দিই, কিন্তু আসলে মনের ভিতরে যে ধরনের পশুত্ব থাকে সেই জিনিসটাকে আসলে কোরবানি দেওয়া উচিত। সবাই একসাথে মিলেমিশে নামাজ পড়লাম, যে আনন্দটা, এটা একদিনের জন্য নয়, এটা যেন প্রতিদিন থাকে, ধারাবাহিকভাবে থাকে, সেটা একটা আমাদের প্রত্যাশা। চট্টগ্রামের প্রথম জামাত হয়েছে জামিয়াতুল ফালাহ ঈদগাহ ময়দানে। সকাল 7টায় জামাতে অংশ নেন মুসল্লিরা। নামাজ শেষে দোয়া, কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন তারা। পরে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পশু কোরবানি দেন মুসল্লিরা। কোরবানির বর্জ্য পরিষ্কারের খবর জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রবীর বিশ্বাস। প্রবীর, পাড়া মহল্লায় পশু কোরবানির পর বর্জ্য অপসারণের নিয়ম কানুন কি মানা হচ্ছে কিনা, আর সিটি কর্পোরেশন কখন থেকে তৎপরতা শুরু করেছে, খবর জানাবেন। নিয়ম কানুন মানা এবং না মানার মধ্য দিয়ে চলছে পুরোপুরি। যদি আপনাকে বলি, কিছু কিছু প্রয়োজন আছে যা কখনো নিয়ম মানে না, সেরকম একটি পরিস্থিতি। সিটি কর্পোরেশন নির্দিষ্ট জায়গা নির্ধারণ করলেও পশু কোরবানির জন্য অনেককেই আমরা দেখেছি তার বাসাবাড়ির সামনে, অথবা যোগাযোগ ব্যবস্থা বা দূরত্ব একটু বেশি হওয়ায় নির্ধারিত স্থানে না যেয়ে তারা কিন্তু বাসাবাড়ির সামনেই কোরবানি দিয়েছে। যে সমস্ত স্থান থেকে বর্জ্যগুলো নিয়ে দেখতে পাচ্ছেন সিটি কর্পোরেশনের কর্মীরা যে সেকেন্ডারি ডাম্পিংটি রয়েছে সেখানে তারা রাখছে, এবং নগরীতে যতগুলো সেকেন্ডারি ডাম্পিং রয়েছে সব জায়গায় এখন বর্জ্যের যে ভাগাড়টি সেটি জমাট করা হচ্ছে। তবে সিটি কর্পোরেশন থেকে আমাদের জানিয়েছে 2টা থেকে তারা এই বর্জ্য অপসারণ শহরের বাইরে যে নির্দিষ্ট স্থানটি রয়েছে সেখানে তারা নিয়ে যাবে, এবং এই কাজে সিটি কর্পোরেশনের 772 জন কর্মকর্তা কর্মচারীকে তারা নিয়োগ দিয়েছেন, মাস্টার রোলে, অস্থায়ী স্থায়ী মিলে, এবং 82টি যানবাহন অর্থাৎ ডাম্পিং ট্রাক সহ অন্য যানবাহনের মাধ্যমে এই বর্জ্যগুলো রাত 10টার মধ্যে অর্থাৎ 8 ঘন্টার তারা যে টার্গেট নিয়েছে তার মধ্যে নগরীকে পরিষ্কার পরিচ্ছন্ন করবে বলে আমাদেরকে জানিয়েছে। এছাড়া যেখানে যেখানে কোরবানির পশু কোরবানি দেওয়া হয়েছে পশুগুলো, সেখানেও ব্লিচিং পাউডার সহ অন্যান্য যে সমস্ত জীবাণুনাশক পাউডারগুলো রয়েছে সেগুলো আমরা দেখেছি বিভিন্ন জায়গায় সেটি
ছড়িয়ে ছিটিয়ে পরিবেশ ঠিক করার জন্য। তবে এটি দেখার বিষয়, যেহেতু 2টা থেকে রাত 10টা 8 ঘন্টার মধ্যে তারা নগরীর সমস্ত বর্জ্য অপসারণ করবে শহর থেকে, সেটি আসলে কতটা করতে পারে সিটি কর্পোরেশনের জন্য সেটি একটা চ্যালেঞ্জিং বিষয়। সে কারণেই আমরাও দেখতে চাই যে তারা যে কর্মী নিয়োগ করেছে 772 জন এবং 82টি যানবাহনের মধ্য দিয়ে এই 8 ঘন্টার মধ্যে তারা এই বর্জ্য অপসারণ করতে পারে কিনা। যদি এটা করতে পারে তাহলে নগরবাসীকে যে প্রতিশ্রুতি তারা দিয়েছে সেটি তারা রক্ষা করতে পারবে। তবে সিটি কর্পোরেশনকে এটাও বলা হয়েছে পথে ঘাটে কোথাও যেন না ফেলতে বর্জ্য, যেটি বাসাবাড়ি থেকে। প্রবীর, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারে জানবো কোরবানির পশুর চামড়া সংগ্রহের খবর। নাটোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হাসান। নাজমুল, চামড়া কেনাবেচার শুরুর চিত্রটা কেমন দেখছেন এবং আড়তে চামড়া আসা কি শুরু হয়েছে এর মধ্যে? ঈদ মোবারক পুরবী। আমি এখন রয়েছি না দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার আড়ত নাটোরের চক বৈদ্যনাথে। এই চক বৈদ্যনাথে এখনও কিন্তু চামড়া আসা শুরু হয়নি। দেশের 35 থেকে 36 জেলার চামড়া কিন্তু এখানে আসবে। ইতিমধ্যে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আমরা আড়তদারদের দেখতে পাচ্ছি যে আড়তদাররা কিন্তু ধীরে ধীরে এই আড়তে আসা শুরু করেছেন এবং তারা বলেছেন ঘন্টা দুয়েক পর থেকে আসলে বিভিন্ন উপজেলা থেকে চামড়াগুলো এই নাটোরের আড়তে আনা শুরু হবে। তখন তারা সরকার নির্ধারিত যে মূল্য রয়েছে সেই মূল্যেই তারা চামড়া বেচা কেনা করবেন এবং তারা প্রত্যাশা করছেন যে এবার নগদ দামে আসলে চামড়া কেনাবেচা করবেন তারা। বিগত বছরে 2020 সালের আগে ট্যানারি মালিকদের কাছে তাদের অন্তত 60 কোটি টাকা পাওনা ছিল। সেই পাওনা টাকা না পাওয়ায় কিন্তু তারা কিছুটা অর্থ সংকটে রয়েছেন। পাশাপাশি আরেকটি সংকট রয়েছে লবণের দাম, যেখানে 850 টাকা ছিল প্রতি বছরের মতোই কোরবানি ঘনিয়ে আসলেই আসলে লবণের দামটা বৃদ্ধি হয়। এখন প্রতি বস্তা লবণ 1100 টাকা। সেই বিষয়টিতে তারা একটু সংশয় প্রকাশ করছেন যে চামড়া সংরক্ষণের যে প্রধান কাঁচামাল লবণ, সেই লবণের দাম বৃদ্ধির কারণে চামড়া সংরক্ষণে তাদের খরচটা কিছুটা বেশি পড়বে বলে তারা আশঙ্কা করছেন। পাশাপাশি মৌসুমি ব্যবসায়ীদের কারণে আড়তদারদের কিছুটা বিপাকে পড়তে হয়। তারা কিন্তু না বুঝেই আসলে বেশি দামে চামড়া কিনেন। ইতিমধ্যে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কিছুক্ষণ পর থেকে প্রশাসনের কর্মকর্তারা ওখানে উপস্থিত থাকবেন, ন্যায্য মূল্যে যেন চামড়া বেচা কেনা হয় সেই তদারকি করবেন। পাশাপাশি ভোক্তা অধিকারের লোকজন একেবারে বিকাল নাগাদেই পুরো 200টি আড়ত কিন্তু একেবারে সরগরম হয়ে উঠবে, ক্রেতা বিক্রেতার হাক ডাকে মুখরিত হয়ে উঠবে এবং এখন থেকে আজ থেকে অন্তত মাসব্যাপী এখানে কিন্তু রমরমা অবস্থা বিরাজ করবে। সব মিলিয়ে এখানকার চামড়া ব্যবসায়ী, আড়তদার থেকে শুরু করে মৌসুমি ব্যবসায়ীরা প্রত্যাশা করছেন যে বিগত বছরের চাইতে বিগত বছরের মতোই এখানে কিন্তু চামড়া বেচা কেনা হবে এবং তারা এবছর লাভের মুখ দেখবেন। পুরবী, ধন্যবাদ নাজমুল আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। চামড়ার বর্জ্যে দূষিত হচ্ছে সাভার শিল্পনগরী। শিল্প এলাকায় কার্যক্রম শুরুর পর থেকেই উন্মুক্ত স্থানে ফেলা হয় কঠিন বর্জ্য। ধলেশ্বরী নদীর পাশে খোলা জায়গা বর্জ্য ফেলার জন্য নির্ধারিত। দূষণ এবং গন্ধে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। ঈদকে কেন্দ্র করে বর্জ্য বৃদ্ধি পাবে কয়েক গুণ। বর্জ্যকে ব্যবহার করে বিদ্যুৎ তৈরির কথা থাকলেও তা হয়নি। পরিবেশ সম্মত নগরী তৈরি করতে ব্যর্থ হয়েছে বেসিক। উদ্যোক্তারা বলছেন বর্জ্যকে সম্পদে রূপান্তর করতে সরকারের সহায়তা প্রয়োজন। এটি চামড়া শিল্প নগরীর মধ্যের দৃশ্য। দৃষ্টিসীমা জুড়েই ময়লার ডাম্পিং স্টেশন। প্রতিদিনই উন্মুক্ত স্থানে ফেলা হয় চামড়ার কঠিন বর্জ্য। 2017 সালে হাজারীবাগ থেকে সাভারের হেমায়েতপুরে স্থানান্তর করা হয় চামড়া শিল্পনগরী। ঠিক তখন থেকেই বর্জ্য ফেলার জন্য এই জায়গা নির্ধারিত ছিল। শুরুতে ডাম্পিং ইয়ার্ড তৈরি করে বর্জ্যের বহুমুখী ব্যবহার করার সিদ্ধান্ত হয়, কিন্তু পরে নানা জটিলতায় তা হয়নি। সরকারে বলছে বেচিংয়ের লোকেরা জায়গা বাউন্ডারি করে দিছে, আমরা ফালাই ওই অন্য জায়গা কিন্তু কেন ফালানোর জায়গাও নাই আর ফালাইবার দেয় না। এটা সরকার থেকে বরাদ্দ করা এই জায়গায় সবাই এই ট্যানারি জগতে যারা আছে সব ট্যানারির বজ্রা এই জায়গা ফালাবে। এই ঈদের টাইমে অনেক হইব, অনেক ময়লা, দিন গেলে 200-র উপরে গাড়ি হইব। কঠিন এসব বর্জ্যের কারণে আশপাশের এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। কেমিক্যাল মিশ্রিত এবং উচ্ছিষ্ট পচে যাওয়া চামড়ার দুর্গন্ধে এলাকার মানুষদের চলাফেরা করাই কঠিন। শুরুতে এই জায়গায় বর্জ্য ফেলার জন্য নির্ধারিত হলেও এখন ধলেশ্বরী নদীর কোল ঘেঁষে আরেকটি জায়গা নির্দিষ্ট করা হয়েছে। আমরা আপনার ধরে লেজ থেকে যায় ওইসব চামড়া তো বাদ থাকে, ওইসব চামড়া যদি মালিকেরা আনে
দেয়া যায় লবণ লাগায় কেমিক্যাল করে দেয়া যায়, ওই চামড়াতে অনেক কোম্পানির লস হয়। যার যার আড়তে যে ময়লাটা বের হয় ওটা মানে ওটা যেখানে গ্যাপ পায় ওইখানে ওরা ফালায় দেয়, এই জন্য ওইটা আর কি গন্ধটা হয়। যদি একটা জায়গা নির্ধারণ করা হয় তাহলে এই সমস্যাটা হইতো না। অপরিশোধিত বিষাক্ত বর্জ্যের এই স্তূপ এবং অনিয়ন্ত্রিত ডাম্পিং পরিবেশ স্থানীয় জলাশয়ের চরম ক্ষতি করছে। এক্ষেত্রে সরকারের করণীয় ঠিক করা উচিত। 30-40% কিন্তু সলিড ওয়েস্ট আপনার ম্যানেজমেন্ট হয়ে যাচ্ছে, বাকি যদি 60% আমরা ম্যানেজমেন্ট করতে পারি তাহলে আমরা সেটারও একটা সমাধান হয়ে যাবে। আমরা যাতে যে সকল বর্জ্যগুলো আপনার ব্যবস্থাপনা হয়নি সেগুলোকে আমরা প্রজেক্টের মাধ্যমে আপনার টল অয়েল এবং আদার্স আমরা অন্যান্য এই বায়ো আপনার যে ফার্টিলাইজার সেগুলো আমরা তৈরি করতে পারি। দীর্ঘ সময়েও সক্রিয় হয়নি কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার বা সিইটিপি, ফলে রাসায়নিক মিশ্রিত পানি শোধন হচ্ছে না। ট্যানারির সঙ্গে পাইপ দিয়ে ধলেশ্বরী নদীতে ফেলা হচ্ছে দূষিত পানি। যদিও বাণিজ্যমন্ত্রী বলেছেন দ্রুত সময়ের মধ্যে এসব সংকটের সুরাহার উদ্যোগ নেবে সরকার। খোলা জায়গায় কঠিন বর্জ্য ফেলার কারণে এই শিল্পনগরীর আশেপাশে যারা বসবাস করেন তাদের জীবন ধারণ কঠিন হয়ে পড়েছে। পাশাপাশি ট্যানারির যত রাসায়নিক মিশ্রিত পানি রয়েছে সেই পানিগুলো গিয়ে পড়ছে এই ধলেশ্বরী নদীতে, যার পরিণতি এই নদীর পানিও হয়ে যাচ্ছে দূষিত। রিমন রহমান, যমুনা নিউজ, হিমায়তপুর, সাভার। হামু উপসর্গে বরিশাল শেরি বাংলা মেডিকেলে প্রাণ গেছে আরও এক শিশুর। নতুন রোগে ভর্তি হয়েছে 29 জন। এছাড়া সিলেট, ময়মনসিংহ, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের বিভিন্ন হাসপাতালে রোগীর ভিড় রয়েছে। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকটে ভোগান্তিতে রোগী ও স্বজনরা। হামু উপসর্গে মৃত্যু না থামায় উদ্বেগ বাড়ছে অভিভাবকদের মাঝে। আতঙ্কিত না হয়ে দ্রুত হাসপাতালে যাওয়ার পরামর্শ চিকিৎসকদের। দর্শক, এ বিষয়ে আরও জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার হোসেন। কাউসার, হার্বের সার্বিক পরিস্থিতি মুহূর্তে কেমন দেখছেন এবং অনেক শিশু এবং তাদের অভিভাবকদের ঈদ তো হাসপাতালেই কাটছে, তাদের অভিজ্ঞতা কেমন? রবি, আজ ঈদের দিন, একটি উৎসবের আনন্দের দিন, কিন্তু বরিশাল শের বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বহু পরিবারের কাছে এই আনন্দ আজ বিষাদের রূপ নিয়েছে। গেল 24 ঘন্টায় হামে আক্রান্ত হয়ে নতুন করে আরও এক শিশুর মৃত্যু হয়েছে এবং 29 জন নতুন করে ভর্তি হয়েছে। হামের উপসর্গ নিয়ে প্রায় 100 রোগী শিশু এখানে চিকিৎসাধীন আছেন এবং তাদের সাথে পরিবাররা আছে এবং তারা জানিয়েছেন যে আসলে এমন দিনটি তারা আশা করেননি। তবে আদরের সন্তান অসুস্থ, হামে আক্রান্ত হয়েছে, তাকে চিকিৎসা দিচ্ছেন এবং কেউ কেউ বলছেন যে গেল 3-4 দিন যাবৎ শেরবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, আজ একটু তার সন্তান সুস্থ এবং এই সুস্থটা আসলে কিছুটা সুস্থ, এটাকেই আসলে তারা ঈদের আনন্দ হিসেবে দেখছেন এবং তারা বলছেন এমন দিন জানি তাদের জীবনে আর না আসে যাতে এই আনন্দের দিনে, ঈদের দিনে তাদেরকে হাসপাতালে কাটাতে হয়। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে তাদের যে জনবল আছে সেই জনবলের মাধ্যমে যারা গুরুতর রোগী রয়েছে বা চিকিৎসাধীন, হামে চিকিৎসাধীন বা উপসর্গ নিয়ে যারা চিকিৎসা নিচ্ছেন তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে শেরবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যারা ভর্তি হচ্ছেন তারা বেশিরভাগ রোগী কিন্তু আসছেন প্রত্যন্ত অঞ্চল দিয়ে, ভোলা, বরগুনা, পিরোজপুরের উপকূলীয় অঞ্চল থেকে এবং তারা কিন্তু প্রথমে বাড়িতে অসুস্থ হচ্ছেন, গুরুতর হচ্ছেন, তারপরে কিন্তু এখানে নিয়ে আসা হচ্ছে। চিকিৎসক বলছেন যে বেশিরভাগ রোগী কিন্তু শ্বাসকষ্টে ভুগছেন এবং বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতালে কিন্তু এনআইসিউর ব্যবস্থা নেই এবং হাসপাতাল কর্তৃপক্ষ বা যারা রোগীর স্বজনরা রয়েছেন তারা বলছেন এই এনআইসিউর ব্যবস্থা যাতে দ্রুত সময়ের মধ্যে করা হয়। প্রভি, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। রাজধানীর আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। সকালে নরসিংদীর মনোহরদী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ঈদের নামাজ আদায় করেন তিনি। পরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আদ্দিন হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনা খুবই মর্মান্তিক। তদন্ত কমিটিকে 72 ঘন্টার মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী কথা বলেন হাম ইস্যুতেও, জানান প্রতিটি শিশুকে টিকার আওতায় আনা হবে। ওখানে আমরা একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে আমাদের ডিরেক্টর হসপিটালের নেতৃত্বে। 72 ঘন্টার ভিতরে তার রিপোর্ট প্রতিবেদন দাখিল করবে। এই হাসপাতালকে কঠোর আইনের
আওতায় যা কিছু বিভাগীয়ভাবে সম্ভব তাই আমরা করব। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে তেলবাহী একটি জাহাজে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে কোস্টগার্ড। সকাল 7:30টার দিকে এমটি মেঘলা ট্রেডার জাহাজটিতে আগুন দেখা দেয়। দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় কোস্টগার্ড। আগুন নেভাতে কাজ করছে কোস্টগার্ডের জাহাজ শ্যামল বাংলা ও বিসিজিটি প্রমত্তা। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে কোস্টগার্ডের আরও কয়েকটি দলও। জাহাজের 22 জন ক্রুকেই উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। আগুন লাগার কারণ সম্পর্কে এখনো নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জুবায়েদ ইবনে শাহাদাত। জুবায়েদ, আগুন নিয়ন্ত্রণে আসলো কি না এবং বর্তমানে কি অবস্থা দেখছেন? পূর্বী আগুন লেগেছিল 7:30টার দিকে, তবে সুসংবাদ হচ্ছে আগুনটা নিয়ন্ত্রণে এসেছে এবং এখন অনেকটাই বলতে পারি যে কোস্টগার্ডের যারা আগুন নির্বাপনের কাজে ছিলেন তারা সফল হয়েছেন। 10 টনের মতো পাম অয়েল ছিল এমনটা আমরা জানতে পারছি এবং সেটা এখনো পুরোপুরি নিশ্চিত হতে পারেনি, যেহেতু যারা ভিতরে ক্রু আছেন বা এই জাহাজে যারা ছিলেন তাদের সাথে সরাসরি কথা বলার সুযোগ হয়নি। তবে আমরা বিভিন্ন সূত্র থেকে এই তথ্যটি জানতে পেরেছি এবং কোস্টগার্ডের যে অগ্নি নির্বাপন টিম তারা কিন্তু এই খবর পাওয়ার সাথে সাথে দ্রুত এই জায়গায় পৌঁছায় এবং তারা আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নি নির্বাপনে কিন্তু কোস্টগার্ডের জাহাজ শ্যামল বাংলা এবং বিজিসিটি প্রমত্ত কাজ করে এবং পাশাপাশি কোস্টগার্ড বেস চট্টগ্রাম এবং বিজিসি আউটপোস্ট পতেঙ্গা এবং পাশাপাশি হাই স্পিড বোট সহ 2টি অগ্নি নির্বাপনী দলের ঐকান্তিক প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং এই যে আগুনটি নিয়ন্ত্রণে আসায় যারা ভেতরে ক্রু মেম্বাররা আছেন তারা কিন্তু আমরা যখন এই জায়গায় এসেছি তাদের সাথে যোগাযোগের চেষ্টা করলেও কাছে ভিড়তে পারেনি, যেহেতু এখনো সাইটটি একটু রিস্কি। তো আমরা দূর থেকে তাদের কথা বলার চেষ্টা করছেন। তারা বলছেন যে 22 জন যে ক্রু ছিলেন তারা সকলেই নিরাপদে আছেন এবং পুরো এখন অগ্নি নির্বাপনের যে বিষয়টা সেটিও সফল হয়েছে এবং কোস্টগার্ডের নিয়ন্ত্রণে মানে আগুন নিয়ন্ত্রণে আছে। তো এটি একটি সুখবর। পাশাপাশি কিভাবে আগুন লাগলো বা এই আগুনটা লাগার আসলে কারণটা কি বা কবে আগুনটা লেগেছে সেই বিষয়টা আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। 7:30টা নাগাদ লাগলেও কি কারণে লেগেছে সেটি তদন্তে অবশ্যই কাজ করছে সংশ্লিষ্ট তদন্ত সংস্থা। ধন্যবাদ জুবায়েদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। নাটোরের উত্তরা গণভবনে ডাবল ডায়াল ঘড়ি এক নীরব ঐতিহ্য। শহরের উত্তরে অবস্থিত প্রাচীন স্থাপত্যকলার এক অপরূপ নিদর্শন উত্তরা গণভবন। প্রাসাদে প্রবেশের আগেই চোখে পড়ে দৃষ্টিনন্দন বিশাল সিংহদুয়ার, আর তার উপরে স্থাপন করা হয়েছে এক ঐতিহাসিক ডাবল ডায়াল ঘড়ি, যা প্রায় 200 বছর ধরে নির্ঘুম সময়ের ঘণ্টার ধ্বনি বাজিয়ে যাচ্ছে। ইতিহাস, ঐতিহ্য আর প্রাচীন স্থাপত্যশৈলীর নিদর্শন নাটোরের দীঘাপতিয়া রাজপ্রাসাদ, যা বর্তমানে উত্তরা গণভবন নামে পরিচিত। নান্দনিক সৌন্দর্য আর রাজকীয় আভিজাত্যে ঘেরা স্থাপনাটি দেশি বিদেশি পর্যটকদের সবসময়ই মুগ্ধ করে। তবে সবকিছুর মাঝেও এখানকার প্রধান ফটকে থাকা বিশাল ডবল ডায়াল ঘড়িটি যেন এক বিস্ময়। বিদ্যুৎ বা ব্যাটারির সাহায্য ছাড়াই শত বছর ধরে নির্ভুল সময় দিয়ে যাচ্ছে ঘড়িটি। 1734 সালে 42 একর জমির উপর এই রাজপ্রাসাদটি প্রতিষ্ঠা করেন রাজা দয়ারাম রায়। ধারণা করা হয় 1907 সালের দিকে ইতালির ফ্লোরেন্স থেকে আনা এই ঘড়িটি প্রধান ফটকে স্থাপন করা হয়। আমাদের ঐতিহ্য বহন করে আসতেছে। এটা প্রায় 200 বছর ধরে ব্যাটারি কোনো চার্জ ছাড়াই চলমান রয়েছে। একটা অবাক করার বিষয় হচ্ছে এটাতে কোনো ব্যাটারি বা কোনো ইলেকট্রিক লাইন নাই। এটা সেই রাজার আমলের ওই 200 বছর থেকেই প্রচলিত আছে বা রানিং আছে এখনো ঘড়ি। 1907 সালে ইটালির ফ্লোরেন্স থেকে রাজা প্রমোদনাথ রায় বাহাদুর এই ঘড়িটি আমদানি করেন। এই ঘড়ির চালিকা শক্তি সম্পূর্ণ ভিন্ন। এটি চলে মধ্যাকর্ষণ শক্তিতে। ঘড়িটির মেকানিক্যাল সিস্টেমে 2টি চাবি দেওয়ার ব্যবস্থা রয়েছে। একটি সময় ঠিক রাখে, অন্যটি ঘন্টা বাজানোর কাজ করে। কোনো ব্যাটারি নাই, কোনো বৈদ্যুতিক লাইন নাই। এটা দুই পাশে 2টা ওয়েট আছে, একটা হচ্ছে 8 মণ, একটা হচ্ছে 5 মণ। এই ওয়েটের মাধ্যমেই এই ঘড়িটা চলে। প্রতি 1 ঘন্টা পর পর যখন ভারী ধাতব ঘন্টার শব্দ পুরো এলাকা কেঁপে ওঠে, তখন যেন ফিরে পাওয়া যায় সেই রাজকীয় আমেজ। 2 দিক থেকে সময় দেখা যায় এমন ডবল ডায়ালের ঘড়িটি যেন এক জীবন্ত ইতিহাস। প্রতি ঘন্টায় ঘণ্টাধ্বনি দিয়ে আজও জানান দিচ্ছে সেই রাজাদের আমল থেকে। রাজাদের আমলে যারা আশেপাশে বসবাস করতো এই রাজবাড়ির, তারা এই ঘণ্টাধ্বনি শুনেই তাদের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করতো।
স্থানীয় প্রশাসন জানিয়েছে প্রত্নতাত্ত্বিক এই নিদর্শনটি সংরক্ষণে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এটি সম্পূর্ণ মেকানিক্যাল, এটিতে কোনো ব্যাটারিরও প্রয়োজন হয় না এবং আমাদের পর্যটকদের কাছে এটি অত্যন্ত আকর্ষণীয় একটি ঘড়ি। এই ঘড়ি দেখার জন্য পর্যটকরা দূর দূরান্ত থেকে এখানে প্রতিদিন ছুটে আসে। লোকমুখে 200 বছরের পুরনো বলা হলেও মেকানিজম বিশ্লেষণ করলে এই ঘড়ির বয়স দাঁড়ায় 118 থেকে 129 বছর। লন্ডনের বিগ বেনের প্রযুক্তির সাথে মিল থাকা ঘড়িটি আজও নাটোরের ঐতিহ্যের ধারক হয়ে সগৌরবে দাঁড়িয়ে আছে। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর। এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ঈদ মুবারক।